আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো আমাদের হচ্ছে ইজি বিজনেস বই দেখো যে আমরা জ্ঞানমূলক প্রশ্নোত্তরগুলো হচ্ছে কি যে সিলেক্ট করছি তোমাদের জন্য, যে বিভিন্ন বোর্ড পরীক্ষা আসা এবং কি বিভিন্ন স্বনামধন্য স্কুলের পরীক্ষা আসা প্রশ্নগুলো, ঠিক আছে। তো আমাদের 1 নম্বর প্রশ্নটা কি বলতেছে দেখো, যে সৌরজগৎ কাকে বলে। তো আমরা জানি যে এই প্রশ্নটা অনেকবার আসে, অনেক জায়গায় আসে, কি যে সৌরজগৎ কাকে বলে। তো সৌরজগৎ বলতে বোঝাইতেছে যে সূর্য, গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার তাকে সৌরজগৎ বলা হয়। কি বলতেছে যে সূর্য, গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ আছে, ধূমকেতু আছে, উল্কা আছে প্রভৃতি নিয়ে যে পরিবার তাকে আমরা বলতেছি কি সৌরজগৎ বলা হয়। আর এই সৌরজগতের প্রাণকেন্দ্র বলতেছে দেখো যে সৌরজগতের প্রাণকেন্দ্র কি। আমরা জানি যে সৌরজগতের প্রাণকেন্দ্র হলো কি সূর্য। কি জানি আমরা, সৌরজগতের প্রাণকেন্দ্র হচ্ছে কি সূর্য। 3 নম্বর কোশ্চেনটা যে আচ্ছা 3 নম্বর কোশ্চেনটা কি যে সৌর কলঙ্ক কাকে বলে। দেখো বলতেছে যে সূর্যের মাঝে, কি বলতেছে, সূর্যের মধ্যে মাঝে মাঝে এক ধরনের কালো দাগ দেখা যায় তাকে সৌর কলঙ্ক বলে। কি বলতেছে যে সূর্যের মধ্যে যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় এক ধরনের, তাকে আমরা কি বলতেছি, তাকে সৌর কলঙ্ক বলে। আচ্ছা, এরপরে 4 নম্বর কোশ্চেনটা, 4 নম্বর কোশ্চেন বলতেছে গ্রহ কাকে বলে। কি বলতেছে যে গ্রহ কাকে বলে। তো আমরা জানি যে মহাকর্ষ বলের প্রভাবে, কি বলতেছে, মহাকর্ষ বলের প্রভাবে মহাকাশে যে কতগুলো জ্যোতিষ্ক, কি বলতেছে, মহাকাশে যে কতকগুলো জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে তাদের কি গ্রহ বলা হয়। এখন দেখো 8টা গ্রহ আছে, এই 8টা গ্রহ কি করে সূর্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত তাদের নিজস্ব কক্ষপথে কি করে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করতে থাকে। আচ্ছা, এরপর 5 নম্বর কোশ্চেনটা, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি। তো আমরা জানি যে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহটির নাম হলো হচ্ছে কি বুধ। দেখো সৌরজগতের সবচেয়ে কি ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। আচ্ছা, এরপর 6 নম্বর কোশ্চেন যে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি। তো আমরা জানি যে পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে কি শুক্র। কি যে শুক্র হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ। আচ্ছা, এরপরে 7 নম্বর কোশ্চেনটা যে গ্রহাণুপুঞ্জ কাকে বলে। কি বলতেছে, গ্রহাণুপুঞ্জ কাকে বলে। তো আমরা জানি যে 1.6 কিলোমিটার থেকে 805 কিলোমিটার ব্যাস সম্পূর্ণ গ্রহাণুগুলোকে একত্রিত হবে গ্রহাণুপুঞ্জ বলে। কি কি বলতেছে, 1.6 কিলোমিটার থেকে 805 কিলোমিটার কিলোমিটার ব্যাস সম্পূর্ণ গ্রহগুলোকে একত্রিতভাবে কি গ্রহাণুপুঞ্জ বলে। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন যে গুরুমণ্ডলের উপর অংশকে কি বলে। তো আমরা জানি যে গুরুমণ্ডলের উপরের অংশকে ব্যাসল্ট অঞ্চল বলা হয়। কি বলা হয়, ব্যাসল্ট অঞ্চল বলা হয় গুরুমণ্ডলের উপরের অংশকে। আচ্ছা, এরপর 9 নম্বর কোশ্চেনটা যে মেরু রেখা কাকে বলে। তো জানি যে পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর বা দক্ষিণে কল্পিত রেখাকে মেরু রেখা বলে। যে পৃথিবীর উত্তর থেকে, কি বলতেছে, উত্তর বা দক্ষিণে কল্পিত রেখাকে, কি বলতেছে, উত্তর বা দক্ষিণে কল্পিত রেখাকে মেরু রেখা বলে। আচ্ছা, এরপরে বিভিন্ন রেখা আছে আমাদের, এই যে এগুলো হচ্ছে নিরক্ষরেখা আছে, অক্ষরেখা, আর এটা হচ্ছে কি মেরু রেখা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে নিরক্ষরেখা বলে, বলতেছে 2 মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে নিরক্ষরেখা বলে। আচ্ছা, নিরক্ষরেখা কি বলতেছে, দেখো যে 2 মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে সমান পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে নিরক্ষরেখা বলে। এখন বিষয়টা হচ্ছে এমন যে এটা হচ্ছে কি পৃথিবীর মাঝখান বরাবর পূর্ব থেকে পশ্চিমে কল্পিত যে রেখা, একে বলা হচ্ছে কি নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার অপর নাম হচ্ছে কি বিষুবরেখা। আচ্ছা, এরপরে অক্ষাংশ কাকে বলে। কি বলতেছে, অক্ষাংশ বলতে বোঝাইতেছে যে নিরক্ষরেখা হতে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে। কি বলতেছে, দেখো অক্ষাংশ কি যে, আচ্ছা আমরা হচ্ছে নিরক্ষরেখা আঁকলাম, ঠিক আছে, নিরক্ষরেখা আঁকলাম এবং নিরক্ষরেখা হতে উত্তর বা দক্ষিণে, কি বলতেছে, উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের, আচ্ছা এইটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, ঠিক আছে, উত্তর বা দক্ষিণের যে আমরা হচ্ছে কোন স্থানে কৌণিক দূরত্ব অঙ্কন করি, এই কৌণিক দূরত্বকে স্থানের কি অক্ষাংশ বলে, ঠিক আছে। এই যে আমরা যে এইভাবে অঙ্কনটা করি, এই অঙ্কনগুলোকে আমরা বলতেছি কি যে অক্ষাংশ। আর এই যে এগুলো আমরা দ্রাঘিমাংশ অঙ্কন করি, ঠিক আছে, এভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে মূল মধ্যরেখা কাকে বলে। কি বলতেছে যে মূল মধ্যরেখা কাকে বলে। আমরা জানি যে যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনিস মানমন্দিরের উপর দিয়ে একটা গ্রিনিস মান মন্দির আছে, ঠিক আছে, ওই গ্রিনিস মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে। আচ্ছা, তারপরে 13 নম্বর কোশ্চেনটা কিসের সাহায্যে কোনো স্থানের অবস্থান জানা যায়। তো আমরা জানি যে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে কোনো স্থানের অবস্থান কি জানা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে 14 নম্বর কোশ্চেনটা যে কুমেরু কাকে বলে।
কি 14 নম্বর কোশ্চেনটা হচ্ছে কুমেরু কাকে বলে? আমরা জানি যে অক্ষরেখার দক্ষিণ প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে। কি বলতেছে? অক্ষরেখার দক্ষিণ প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে। আচ্ছা 15 নম্বর কোশ্চেনটা যে উচ্চ অক্ষাংশ কি? কি উচ্চ অক্ষাংশ কি? 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত দেখো 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে উচ্চ অক্ষাংশ বলা হয়। আচ্ছা এরপরে 16 নম্বর যে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কতটি? তো আমরা জানি যে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় মাত্র হচ্ছে কি 4টি, ঠিক আছে? দেখো লেখা যে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কতটি? 4টি, ঠিক আছে? এরপরে 17 নম্বর কোশ্চেনটা যে প্রতিবাদী স্থান কি? আমরা জানি যে ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে সেই বিন্দুর কি বলে? প্রতিবাদী স্থান বলে, ঠিক আছে? ভূপৃষ্ঠে অবস্থিত। এখন মনে করো যে এইটা হচ্ছে পৃথিবী একটা, এইটা হচ্ছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ থেকে এইখানকার যে এইখান থেকে এই যে যে তার বিপরীত বিন্দু এটা, তো এইটার বিপরীত বিন্দু এটাকে আমরা বলতেছি তার প্রতিপাদী স্থান। আচ্ছা এরপরে 18 নম্বর যে প্রতিপাদ স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত হবে? তো আমরা জানি যে প্রতিপাদ স্থান দুটির মধ্যে সময় পার্থক্য হবে প্রায় কত ঘন্টা? 12 ঘন্টা। আমরা জানি কি 12 ঘন্টা হবে। আচ্ছা এরপরে আহ্নিক গতি কাকে বলে? কি বলতেছে 19 নম্বর কোশ্চেনটা যে আহ্নিক গতি কাকে বলে? আচ্ছা আহ্নিক গতি বলতে বোঝাইতেছে পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনের গতিকে আহ্নিক গতি বলা হয়। আচ্ছা একটু বিষয়টা একটু ভালো করে বোঝাই। মনে করো এটা হচ্ছে সূর্য, কি বললাম? এটা হচ্ছে সূর্য, আর এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। কি বললাম? এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ, ঠিক আছে? আর এটা মনে করো যে পৃথিবী। আচ্ছা এটা হচ্ছে কি পৃথিবী, এই কক্ষপথে পৃথিবী কি আবর্তন করে? বলতেছে পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে যে আবর্তন করছে, তো এটা হচ্ছে কি দেখো এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে পশ্চিম, তো পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। আচ্ছা পৃথিবী মূলত দেখো এই যে মনে করো যে এইখানে এইখানে থেকে দেখো পৃথিবী মনে করো যে এই যে এই জায়গা থেকে পৃথিবী এই দিক দিয়ে ঘুরতেছে। কি বললাম? এইখান থেকে এদিকে ঘুরতেছে। মনে করো যে এইখানে উপরে যে দেশগুলো আছে এই যে এইখানে থাকবে হচ্ছে কি দিন, আর এই অপর পাশের দেশগুলোতে থাকবে হচ্ছে কি অন্ধকার, মানে কি রাত থাকবে, ঠিক আছে? তো মনে করো যে এই পাশটা ঘুরতে ঘুরতে আবার এখানে আসবে, আবার এই পাশটা ঘুরতে ঘুরতে এখানে যাবে। তো প্রতিনিয়ত এই যে এখান থেকে এখানে যাইতেছে, এইটাকে আমরা বলতেছি কি আবর্তন বলতেছি। কি বলতেছি? এটাকে আমরা বলতেছি কি আবর্তন, ঠিক আছে? এরপরে 20 নম্বর কোশ্চেনটা যে সৌরদিন কাকে বলে? আচ্ছা এখানে আরেকটা বোঝানোর যে জিনিস বোঝার বিষয় আছে যে এইখান থেকে দেখো যে প্রতিনিয়ত পৃথিবী যে এইখান থেকে একবার এই জায়গায় আবর্তন করছে এমন না, পৃথিবী এই যে এদিক থেকে একবার এইদিকে যাচ্ছে, তো এইভাবে কি করতেছে? প্রতিনিয়ত পরিক্রমণ করে। দেখো এইখান থেকে এই যে এইভাবে এইভাবে পরিক্রমণ করতে 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 আবার যখন এই পাশে আসতেছে এখানে, তো এইখান থেকে এইখানে আসতে মোট সময় লাগে 365 দিন। কি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা এটাকে আমরা বলছি কি পরিক্রমণ। আচ্ছা এরপরে 20 নম্বর কোশ্চেনটা যে সৌরদিন কাকে বলে? তো আমরা জানি যে পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে সৌরদিন বলা হয়। কি বলতেছে? পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে সৌরদিন বলা হয়। তো দেখো এই যে মনে করো যে এইখান থেকে পৃথিবী ঘুরতে শুরু করলো, এইখান থেকে ঘুরতে 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 যখন এইখানে আবার আসবে, এখানে এটাকে বলতেছে আমরা একটা পূর্ণ আবর্তন। তো এই পূর্ণ আবর্তনের সময়কে এক সৌরদিন বলা হয়। তো কি কত ঘন্টা? এক সৌরদিন সমান 24 ঘন্টা, ঠিক আছে? তো আমরা সঠিক হিসাবে করলে হয় 23 ঘন্টা 56 মিনিট 48 মিনিট 47 সেকেন্ড। আচ্ছা 23 ঘন্টা 56 মিনিটে হয়। আচ্ছা এরপরে 21 নম্বর কোশ্চেনটা, 21 নম্বর কোশ্চেন বলতেছে বার্ষিক গতি কাকে বলে? তো আমরা বার্ষিক গতি একটু আগেই দেখলাম যে পৃথিবীর নিজ অক্ষে অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর এই পরিক্রমণকে বার্ষিক গতি বা অ্যানুয়াল বলে, অ্যানুয়াল মোশন বলে, ঠিক আছে? আচ্ছা এরপরে অনুসুর কি? দেখো অনুসুর কি আর অপসুর কি? বলতেছে জানুয়ারির 1 থেকে 3 তারিখে সূর্য পৃথিবীর নিকটতম অবস্থানে থাকে, এই অবস্থাকে অনুসুর বলে। কি বলতেছে? জানুয়ারির 1 থেকে 3 তারিখে সূর্য যখন পৃথিবীর নিকটতম অবস্থানে থাকে তখন এই স্থানকে বলতেছে অনুসুর। আর অপসন কি বলতেছে? অপসুর বলতে বোঝাইতেছে আচ্ছা অপসর বলতে বোঝাইতেছে প্রতি বছর জুলাইয়ের 1 থেকে 4 তারিখে সূর্য যখন পৃথিবীর সবচেয়ে দূরে অবস্থান করে তখন একে কি বলা হয়? অপসর বলা হয়, ঠিক আছে? পৃথিবী দেখো বলতেছে জুলাইয়ের 1 থেকে 4 তারিখে সূর্য পৃথিবীর থেকে সব থেকে দূরে অবস্থান করে, একে কি বলা হয়? অপসর বলা হয়। আচ্ছা এরপর 24 নম্বর কোশ্চেনটা যে কেন্দ্রাতিক শক্তি কাকে বলে? কি বলতেছে? কেন্দ্রাতিক শক্তি বলতেছে পৃথিবী তার অক্ষ বা মেরুদণ্ডের উপর থেকে চারিদিকে দ্রুত বেগে ঘুরছে বলে তার পৃষ্ঠ থেকে তরল পানি রাশি চতুর্দিকে ছিটকে যাওয়ার যে প্রবণতা রয়েছে তাকে কেন্দ্রাতিক শক্তি বলে, সেন্ট্রিফিউগাল ফোর্স বলে, ঠিক আছে? বলতেছে পৃথিবী তার অক্ষ বা মেরুদণ্ডের উপর থেকে
কি অক্ষ বা মেরুদণ্ডের উপর থেকে চারিদিকে দ্রুতবেগে ঘুরছে বলে তার পৃষ্ঠ থেকে তরল পানিরাশি চারিদিকে ছিটকে যাওয়ার যে প্রবণতা তাকে আমরা বলতেছি কেন্দ্রাতিক শক্তি। আচ্ছা, এরপরে 25 নম্বর কোশ্চেনটা, প্রত্যেক স্থানে জোয়ারের সময় পর ভাটা হয় বলতেছে প্রত্যেক স্থানে জোয়ারের কত সময় পর ভাটা হয়। তো আমরা জানি যে প্রত্যেক স্থানে জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পর, কত ঘন্টা, 6 ঘন্টা 13 মিনিট পর কি ভাটা হয়। তো দেখো এক স্থানে জোয়ার হয়েছে, তারপরে ভাটা হবে, তারপরে আবার জোয়ার হবে। তো জোয়ার থেকে আরেক জোয়ারে আসতে সময় লাগে প্রায় হচ্ছে কি 6 ঘন্টা 13 মিনিট, তার মানে কি 12 ঘন্টা 26 মিনিট, মানে কি প্রায় 12 ঘন্টা 26 মিনিট লাগে। ঠিক আছে। আচ্ছা, এরপরে 12 তো দেখো যে কি আমরা বললাম যে এক স্থানে যখন জোয়ার হয়, এই জোয়ার থেকে আবার পরবর্তীতে জোয়ার আসতে সময় লাগে প্রায় 12 ঘন্টা কত মিনিট, 26 মিনিট। তো দেখো এরই মাধ্যমে আমরা কি আমাদের এই যে তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।